ফ্যাসিস্ট হতে পারবেন না। সাবধান, এখানেই স্টপ, ফুল স্টপ। আর সামনে পা বাড়াবেন না খুনের দিকে, হাত বাড়াবেন না খুনের দিকে, চোখ লাল করবেন না কারো দিকে। বাংলাদেশের মানুষ, বিশেষ করে যুবকরা, কারো চোখ রাঙ্গানিকে পাত্তা দেয় না। তারেক রহমান গদি ছাইয়া দেন। যদি গদি টিকাইতে হয় বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে, বাংলাদেশে জ্বালানি সংকটের সমস্যার সমাধান করতে হবে। সবাই ওই এক দফার দিকে তাকিয়ে আছে, কখন 11 দলের পক্ষ থেকে সরকার পতনের এক দফা দাবা নিয়ে আমরা মাঠে নামবো। সেই কারণে দেশের জনগণ এখন বসে আছে। আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে দুর্নীতি এবং লুটপাট করার জন্য নয়, জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যাতে সরবরাহ করতে পারো, তেল গ্যাস যাতে সরবরাহ করতে পারো, সেজন্য তোমাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। ক্ষমতায় বসে এই দেশের অতি গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে বিএনপি যে এইভাবে ফেল মারবে সেটা আমি কখনোই ভাবি নাই। অন্তর্বর্তী সরকারের সময়ে কয়েকটা ভিডিওতে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে বিএনপি হয়তো তার তৃণমূলের নেতা কর্মীদের বেপরোয়া আচরণকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হবে এবং দেশের বিশৃঙ্খল পরিস্থিতি থামাতে পারবে না। এবং এখন কিন্তু সেটাই। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে জবাবদিহিতার আওতায় এনেবে এবং তাকে একটা সাময়িক বরখাস্ত অথবা তাকে পদত্যাগ করার আহ্বান জানাবে রাষ্ট্রের জনতার পক্ষ থেকে। কারণ সরকার কিন্তু নির্বাচিত হয় রাষ্ট্রের জনতার ভোটে বৈধতা পেয়ে। তো সুতরাং জনতা যেখানে অনাস্থা প্রকাশ করতেছে এই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর উপরে, কারণ তিনি স্পষ্টই ব্যর্থ মন্ত্রী। বেগম জিয়ার সেই ব্যর্থতার তকমা পাওয়া বহিষ্কৃত মন্ত্রীকেই আবার এই সংকটকালে তারেক রহমান বসিয়েছেন বিদ্যুৎ মন্ত্রণালয়ের অভিভাবক হিসেবে। আর ঠিক এই চরম ব্যর্থতা ও অন্ধকারের বৈপরীত্যে একটি নাম 18 কোটি মানুষের মুখে বারবার উচ্চারিত হচ্ছে, ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে সফল, পরিচ্ছন্ন ও দক্ষ ব্যক্তিত্ব হিসেবে রীতিমতো থ্রেট করতেছে। আপনারা যে ভাষা ব্যবহার করেন, আমরা যদি মুখ খুলি, আমরা যদি বিদ্রোহ করি, তাহলে তো এক সেকেন্ডে টেকতে পারবেন না। এখন উনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয় আর পাটোয়ারি যদি এরকম গালাগালি করে, ভাই সালাউদ্দিন সাহেব তো চুপচাপ ছিল। সালাউদ্দিন সাহেব তো ঝামেলা পছন্দ করে না। আসলে সালাউদ্দিন সাহেব এটা নিয়ে কোনো আলোচনা সমালোচনা বা কোনো রকম বাকবিতণ্ড করে নাই, এনি সাহেব কিন্তু ছাড়বে না। আর তখনই লাগবে ঘাপলাটা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনার বিশেষ অংশ আপনারা দেখেছেন, দেখে অলরেডি তো বুঝতে পেরেছেন তাই না, যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে হবে আর মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে। তাহলেই কেবল আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, কোন লেভেলে যাচ্ছে। কথা বাড়াবো না, চলুন মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। দেখুন দ্বিতীয় ভিডিও। এই মিছিলটিও শুক্রবারেই অনুষ্ঠিত হয়েছে ঢাকাতে। এই মিছিলটি করেছে জামাত ইসলাম, এনসিপি সহ 11 দলীয় জোট। তাদের দাবি খুবই যৌক্তিক, একেবারে ন্যায্য। স্পেসিফিকভাবে কয়েকটি বিষয়কে সামনে নিয়ে তারা এই মিছিলটি করেছে এবং এটি গণজমায়েত করেছে, এটি সমাবেশও তারা করেছে। সেই সমাবেশে বিভিন্ন জন বক্তব্য দিয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা। নাহিদ ইসলাম বক্তব্য দিয়েছেন, স্লোগান দিয়েছেন। মানুষ তাদের স্লোগানের সাথে মুহুর্মুহুর স্লোগানে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দিত করেছে। দাবি কি? সরকার মাত্র 7 মাস হলো ক্ষমতায় এসেছে, এর ভিতরে তারা তৃতীয় এবং চতুর্থবারের মতো গ্যাস এবং বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। যদিও তারা নির্বাচনের পূর্বে ওয়াদা করেছিল জনগণের সাথে যে তারা ক্ষমতায় আসলে 2 বছরের আগে গ্যাস এবং বিদ্যুতের বা জ্বালানির দাম তারা বৃদ্ধি করবে না, কিন্তু তারা করেছে। 1 বার নয়, 2 বার নয়, 3 বার, 4 বার করেছে। আচ্ছা, মেনে নিলাম বহির্বিশ্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে যুদ্ধের কারণে, হরমুজ প্রণালী দিয়ে এই জ্বালানি আসছে না, যার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। যদিও এই জ্বালানি, বিদ্যুৎ এগুলো কিন্তু হরমুজ প্রণালী দিয়ে কোনোটাই আসছে না, কারণ আমরা জানি বিদ্যুৎ আনা হয় ভারত থেকে, নেপাল থেকে, ওখানে হরমুজ প্রণালী নাই। সুতরাং জ্বালানিও যেখান থেকে আসে হরমুজ প্রণালী পার হতে হয় না, অন্য একটা দেশ থেকে। সুতরাং এখানে হরমুজ প্রণালী বা ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধ এই জ্বালানি তেলের উপরে প্রভাব ফেলেছে।
এই কথাটি খুব বেশি যৌক্তিক নয়। যাই হোক, দাম বৃদ্ধি করেছে, ভালো কথা, করুক। যে কোনো কারণেই দাম বৃদ্ধি করেছে, তো একটা জিনিসের দাম বা মূল্য বেশি দিয়ে হলেও সেটার প্রাপ্যতা তো নিশ্চিত করতে হবে। আমি দামও বেশি দিচ্ছি, আবার সেই জিনিসটা কিনতে গিয়ে আমি পাচ্ছি না, ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে, বিশেষ করে আপনারা তেল পাম্পের দিকে যদি একটু লক্ষ্য করেন, এই মুহূর্তে যারা আমার সিএনজি চালক ভাইয়েরা যারা আছে, যারা আমাদের প্রাইভেট কার, যারা উবারে প্রাইভেট কার চালায়, ভাড়ায় যে সমস্ত গাড়িগুলো চালায়, এই ভাইয়েদের আহারে সীমাহীন দুঃখ কষ্ট। এটা এদের কষ্টের কথা শুনলে বা আপনি যদি নিজের চোখে দেখেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমার এক ভাইয়ের সাথে নিয়মিতই ভাড়ায় চালিত একটি গাড়ি আমি ব্যবহার করে থাকি। সে প্রতিদিন রাত 9টা, 9:30 বা 10টার দিকে পাম্পে গিয়ে সিরিয়াল দেয়। সিরিয়াল দিয়ে রাত কোনোদিন 2টা 3টা বেজে যায়, 68 টাকা, 70 টাকা, 80 টাকার গ্যাস পায়। এই গ্যাস নিয়ে 3টা, 3:30, 4টার দিকে সে এসে ঘুমাবে কখন? পরের দিন আবার সকালবেলা কেউ বাচ্চাদের স্কুল টিপ যারা মারে, তাদের বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হয়, অনেকের বাচ্চাদের। কত বড় ঝুঁকিপূর্ণ আপনি চিন্তা করেছেন? ঘুমাবে কখন? আর ঘুম না পেরে যদি এইভাবে গাড়ি চালায়, গাড়ি চালাতে চালাতে তার চোখে যদি ঘুমের ভাব আসে, অবস্থা কি হতে পারে একবার চিন্তা করতে পেরেছেন? সিএনজি চালক ভাইদের একই অবস্থা, তারা গ্যাস পাচ্ছে না, তারা ঠিকমতো সিএনজি চালাতে পারছে না। বাসাবাড়ির কথা তো বলবোই না, বাসাবাড়িতে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, ঘন ঘন লোডশেডিং এর যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। শহরে যাই একটু পাচ্ছে, গ্রামের মানুষ 17-18 ঘন্টা সেখানে লোডশেডিং, বিদ্যুৎ থাকে না। এখন এই যে লোডশেডিং, এটা কি আসলে ঘাটতির কারণে? আমাদের কাছে কিন্তু এমনটা মনে হয় না। শুধুমাত্র ঘাটতির কারণেই নয়, কারো কারো গাফিলতিও যে এর ভিতরে আছে, এই বিষয়টাও কিন্তু উড়িয়ে দেয়া যায় না। এমনকি আমরা এই সম্ভাবনাও ছোট করে দেখছি না সরকারের বিপদে ফেলানোর জন্য, এই বিএনপি সরকারকে বিপদে ফেলানোর জন্য। উইলিংলি কেউ কেউ তো এই ধরনের কাজ করতে পারে। যেমন একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই, এই ভিডিওটা দেখুন একটু। আসসালামু আলাইকুম। তো দুঃখের কথা কি বলবো, লোডশেডিং এর জ্বালায় আমরাই তো অতিষ্ঠ, আর গ্রাহকের কথা নাই বা বললাম। কথাটা বলারও একটা কারণ আছে। এই যে দেখেন, আমার এখন মেন লাইনের সাপ্লাই দেখেন 1380 কিলোওয়াট, মানে হচ্ছে 1.3 মেগাওয়াট। এখন এটা দেখানোর পরে যদি বলি যে আমার এখানে 4টা লাইন আছে, 4টা লাইনের 3টাই বন্ধ, একটা লাইন চালু রাখতে পারছি, এটার কারণ লোডশেডিং। তো লোডশেডিং এর এত পরিমাণ ভয়াবহতা যে আমার 4টা লাইনের 3টা বন্ধ রাখতে হচ্ছে। তা হিসাব করেন যে একটা লাইন চালু করতে হলে আমার কত ঘন্টা পর পর বিদ্যুৎ সে একটা লাইনে দিতে পারবো। এখন যে লাইনটা চালু আছে, এই লাইনটা যদি একবার বন্ধ হয় 3 ঘন্টা বন্ধ থাকবে, 3 ঘন্টা পর 1 ঘন্টা পাবে। তো এই হচ্ছে পরিস্থিতি আমার চাকরি লাইফের ভয়াবহ লোডশেডিং, এটাই আমি ফেস করতেছি। এর আগে এরকম লোডশেডিং আমি কখনো পাইনি। আচ্ছা, এই ভিডিওটা যে ভাইটি দেখিয়েছেন, হয়তো তিনি সরল মনে দেখিয়েছেন, উনি বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা। বিদ্যুতের কেন লোডশেডিং হচ্ছে সেইটা উনি মানুষকে সচেতন করার জন্য বা তার দায় তিনি মুক্ত হবার জন্য। এখন আমরা বিগত শেখ হাসিনার আমলে এই সাহসটা কি কেউ দেখাতে পেরেছে? আমি মেনে নিলাম যে উনি সরল মনে দেখিয়েছে। আমরা তো বিগত সময়ে এগুলো দেখি নাই, কেউ তো এইভাবে দেখায় নাই। তখনও তো লোডশেডিং ছিল, এখন কেন এইভাবে লাইভে দেখাতে হলো একেবারে সরেজমিনে যে এই বিদ্যুতের অবস্থা, ভয়াবহ অবস্থা? এতে কি মানুষের ভিতরে একটা নেতিবাচক প্রভাব পড়েছে না? এমনিতেই বিএনপি সরকারের কপালের সাথে কয়েকটা বিষয় খুব একেবারে ছেটে গেছে। এর ভিতরে নাম্বার 1 হচ্ছে বিদ্যুৎ। বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই তাদের একেবারে কুপকাত করে ফেলা হয় এই বিদ্যুৎ দিয়ে। আমরা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত দেখেছি বিএনপি জামাত জোট সরকারকে বিদ্যুৎ দিয়ে কিভাবে কুপকাত করা হয়েছে। কানসার্টের ঘটনা চাঁপাইনবাবগঞ্জের, আপনাদের নিশ্চয় মনে আছে, বিদ্যুতের কারণে। তারপরে সারের ব্যাপারেও, সারের দাবিতেও
এই ধরনের ঘটনা ঘটেছিল। কি অবস্থা তখন তৈরি হয়েছিল। খাম্বা শব্দটা যে কারণে এসেছে কোথা থেকে, এই 2001 সাল থেকে। ওই সময় বলা হয়ে থাকে যে খাম্বা ছিল, বিদ্যুৎ ছিল না। এই খাম্বা শব্দটা একেবারে ললাটের সাথে ছেটে গেছে, এটা আর জীবনে কোনোদিন ললাট থেকে মুছবে না। আবার এর ভিতরে অনেক উল্টাপাল্টা কথাবার্তা। কেউ বলছে জামাত এনসিপি বিদ্যুৎ চুরি করেছে বলে বিদ্যুতের এই অবস্থা। কেউ বলছে মা বোনেরা হঠাৎ করে বেশি করে বিদ্যুতের রান্না বাড়া শুরু করেছে, এই জন্য এই অবস্থা। এই কথাগুলো, এই জাতীয় কথাগুলো বালখিল্য ছাড়া অন্য কিছুই নয়। সরকারের হাতে এখনো পর্যাপ্ত সময় আছে, সময় শেষ হয়ে যায় নাই। অবশ্যই সরকারকে এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে যে এই বিদ্যুৎ, এই গ্যাস কোথা থেকে কি হচ্ছে, এর পিছনে কেউ কলকাঠি নাড়ছে কিনা, ওইখানে কারা আছে, ফ্যাসিবাদের কেউ যদি থেকে থাকে, তাদের যদি কোনো কারসাজি থেকে থাকে, অতি দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। না হলে সর্বনাশ কিন্তু আমরা যা আঁচ করতে পারছি সেটা ঘটে যাওয়া কিন্তু বিচিত্র কিছু হবে না। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টা শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের দেশের কৃষক হচ্ছে জাস্ট দোকানের কাস্টমার। হ্যাঁ, সার কিনতে গেলে কি অবস্থা হয় একটুখানি একটা স্ট্যাটাস করি। এই স্ট্যাটাসটা আরো কয়েকদিন আগে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি, টিএসসি সারের সরকারি দাম 1350 টাকা, সারের এক বস্তার দাম 1350 টাকা, কৃষককে কিনতে হচ্ছে 1800 টাকায়। কারণ তো বুঝিনি আপনারা, প্রতি বস্তায় 450 টাকা অতিরিক্ত। এই 450 টাকা যাচ্ছে কোথায়? যাচ্ছে কোথায় কে জানে ভাই, কোথায় যাচ্ছে? জানলেও কেউ বলবে না। কার পকেটে যাচ্ছে, কারা চালাচ্ছে এই সিন্ডিকেট? অদ্ভুত ব্যাপার হলো, এই সিন্ডিকেটের কারো নাম নেই, পরিচয় নেই, তারা যেন অদৃশ্য ভূত। কিন্তু এই সিন্ডিকেটের নেপথ্যের হোতা হিসাবে বারবার ভাইয়ার নামই সামনে আসে। বুঝছেন, ভাইয়া সিন্ডিকেট কোন দিকে ইঙ্গিত করছে বুঝছেন তো? কারণ কি জানেন, এই গ্রামগঞ্জের যারা ভাই কর্মী আছে তারা ভাইয়া বলতে পছন্দ করে, শ্রদ্ধা নিয়েই এই কথাটা বলে। আর ওই সিন্ডিকেট বানায় নিছে তারা। এখন দেখেন 1350 টাকার সার কিনতে হচ্ছে 1800 টাকায়। যখন এই কৃষক যায় দোকানে জিজ্ঞেস করে ভাইয়া সার তো লাগবে, সার ছাড়া তো আসলে জমি ফসল আনতে পারবে না সে, তার খাটনি সব বৃথায়। এই যে সকালে পান্তা ভাত খায়া কাদা পানিতে নাইমা সারাটা দিন কাটায়, কিন্তু কোনো লাভ হবে না যদি সার না দেয়। যার জন্য সার কিনতে গেলে কি বলে, সার নাই। কখন দিবে সার সেটাও বইলা দেয় যে 2-3 দিন পর আসেন, দেখি অ্যারেঞ্জ করতে পারি কিনা। 2-3 দিন পরে গেলে কি বলে যে ভাই দাম তো বাড়ছে, যদি বলেন তাহলে আইনা দিতে পারি, পাশে আরেক জায়গায় আছে, অন্য জায়গায় রাখে ভাই, দোকানে রাখে না। যখনই আপনি 400-450 টাকা বেশি দিবেন তখন সে আইনা দিবে। দেখেন কিভাবে ছিলতেছে। আর কারা ছিলতেছে? ভাইয়া সিন্ডিকেট। এখন তো ভাই অন্য কোনো দলের কোনো ক্ষমতাই নাই এই সিন্ডিকেট করার। যারা ক্ষমতায় আছে তাদের হাতেই তো সবকিছু, তাদের হাতে সবকিছু বইলেই তারা যেভাবে ইচ্ছা সেভাবে খেলতেছে। দেখেন ভাই, কৃষকের যদি সম্মান না দেন তাহলে কাকে সম্মান দিবেন? একজন সৈনিক যেমন দেশ রক্ষা করে, সীমান্তে দাঁড়ায় থাকে দিন রাত, ভাই পাহারা দেয় আমাদেরকে, যেন আমাদের সীমান্তের ভিতরে কেউ ঢুকতে না পারে, মানে দেশ রক্ষা করে। আর দেশের মানুষকে কে রক্ষা করে? এই কৃষকই তো। উনি যদি ফসল না ফলায় আপনি খাবেন কিভাবে? কি খায়া বাঁচবেন? কিন্তু ওই কৃষকের সম্মান আছে আমাদের দেশে? সম্মান নাই, তারা আমরা কাস্টমার বানায়া ছিলতেছি। কিন্তু সেই কৃষকের হয়ে কে কথা বলবে? পাটোয়ারি একটু কথাবার্তা বলে, তাকে আমরা বেয়াদব বলি। ও বেয়াদব কেন এইসব কথা বলে? কিন্তু কথা তো বলতেই হবে। এর মধ্যে আপনারা আরেকটা মজার খবর শুনছেন ভাই। হ্যাঁ, ভাইয়া সিন্ডিকেটের আরেকটা মজার খবর, তারা এবার চাঁদা নেওয়া আরম্ভ করছে। কার কাছ থেকে? গরুর কাছ থেকে, মহিষের কাছ থেকে। বিশ্বাস হইতেছে না? হ্যাঁ ভাই, সত্যি কথা, গরু থেকে, মহিষ থেকে চাঁদা নিতেছে। প্রতিটি মহিষকে 200 টাকা করে দিতে হইতেছে। চিন্তা করতে পারেন, মহিষও এখন চাঁদা দেয় ঘাস খাওয়ার জন্য। একটুখানি ভিডিও দেখাই। সরকারি ঘাস জমি, এখানে মহিষ চড়ান স্থানীয় খামারিরা। এতদিন নির্বিঘ্নেই কাটছিল দিন, অথচ হুট করেই তৈরি হলো নতুন নিয়ম। এখন থেকে ওই জমিতে মহিষ চড়াতে গেলে চাঁদা হিসেবে খামারিদের দিতে হবে মহিষ প্রতি 200 টাকা। আর নতুন এই চাঁদা প্রথার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এমন ঘটনা পটুয়াখালীর বাউফল উপজেলার লালচর এলাকার। যারা মহিষ আছে প্রত্যেকে টাকা দিতে হইবে,
আনালে মহিষের ঘাস হইতে দেবে না। অথচ এখন টাকা না দিলে মহিষকে ঘাস খাওয়াতে দেয়া হয় না, তাই বাধ্য হয়ে মাসে মহিষ প্রতি 200 টাকা করে দিতে হচ্ছে তাদের। এভাবে 478টি মহিষের জন্য দিতে হচ্ছে মাসে 95,600 টাকা। এতে লোকসানে পড়ছেন খামারিরা। এখন তো বিশ্বাস হইলো মহিষের কাছ থেকেও ভাই চাঁদা নেয়। হ্যাঁ, ওই মহিষটা কই, ওই যে ডোনাল্ড ট্রাম্পের মতো চুল ছিল, ওর কাছ থেকেও তো ভাই চাঁদা আদায় করতে পারে। জানি না, ওই মহিষের কোনো খবর নাই। ওই মহিষও যদি এখন ঘাস খাইতে যায় না, তার কাছ থেকে ওই 200 টাকা করে নিয়ে যাবে। নিতে থাকেন ভাই, যা পারেন ছিলাবিলা নিয়ে যান, কোনো অসুবিধা নাই। ভাই ব্রাদার, একজন প্রবাসীর কান্না দেখে ভাই বুকের মধ্যে লাগছে। আপনাদেরকে একটুখানি ভিডিও দেখাইতে চাই। তার গাছগুলা কাইটা দিছে। এই প্রবাস জীবনে যা কিছু আয় করছে সব আইনা উনি এই ফার্মে, সমস্ত টাকা এই ফার্মের মধ্যে উনি খরচ করছে। ওনার এটাই জীবিকা। কিন্তু রাতের বেলা আইসা ওনার গাছগুলা সব কাইটা ফেলছে। উনি কি বলতেছে জানেন? আমার এই গাছগুলা না কাইটা, আমার এই ফলগুলা না কাইটা যদি আমারে কাইটা ফেলাইতো, আমার কোনো আপত্তি থাকতো না। এখন আমি বাঁচবো কি কইরা? প্রবাসী ভাই বোনেরা, আপনারাই দেখেন, আপনাদেরই এক ভাই বিদেশ থেকে সারা জীবনের আয় আয়না এই দেশে কিছু করতে চাইছিল, করতে পারতেছে না। কাদের জন্য করতে পারতেছে না? একটু ভিডিওটা দেখেন। খাওয়ার জন্য এই যে এগুলা, এটা না খাওয়া যাবে না, সবজি রান্না যাবে, কিছুই করা যাবে না। এই যে এটা যেভাবে কাটছে, যদি আমাকে এভাবে কাটতে হয় তো আমার কোনো কষ্ট ছিল না। আমি অনেক পরিশ্রম করে এগুলো করে তুলতেছি, কিন্তু যদি এভাবে নষ্ট করে দেবে তাইলে এ দেশে কি করা যাইব? আমি আবার ফিরত প্রবাসে চলে যাবো নাকি দেশে থাকবো? এটা দেশের বাসের সিদ্ধান্ত নেন। এভাবে প্রত্যেকটা গাছ এভাবে ফল সহ কেটে দিছে, সবগুলো গাছ, প্রত্যেক গাছে ফল আছে, প্রত্যেকটা গাছ। এগুলো সব কাটিমো না, আমি সব গাছে আম আছে, এগুলো খাই জলপাই সব নষ্ট করে দিচ্ছে। এখন আপনারাই বলেন, মানুষ কিভাবে বাঁচবে? কোথায় পাবে নিরাপত্তা? কে তাদেরকে নিরাপত্তা দিবে? দেশ দিতে পারতেছে না, রাষ্ট্র দিতে পারতেছে না তাকে নিরাপত্তা। কিভাবে মানুষ বাঁচবে? এই প্রবাসী ভাইটার সাথে তো ভাই তার পরিবার জড়িত, তার সন্তানদের স্বপ্ন জড়িত, ভবিষ্যৎ জড়িত। কি করে বাঁচবে যদি আপনারা নিরাপত্তা না দিতে পারেন? আপনারা বারবার বলছেন নির্বাচিত সরকার আসলেই সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সৎ ইচ্ছা আছে, আমরা ধৈর্য নিতে পারি। ওনার কথাবার্তা শুনলে তাই বোঝা যায় ওনার সৎ ইচ্ছা আছে, এই দেশের জন্য কিছু করতে চায়। কিন্তু নেতা যা বলে কর্মীরা কি তা শুনতে পায়? শুনতে পায় না। নেতার সাথে কর্মীদের দূরত্ব হাজার হাজার মাইল। নেতা চাচ্ছে মানুষের স্বপ্ন পূরণ করতে, মানুষের ভবিষ্যৎ গড়তে, দেশ নিয়ে চিন্তা করতেছে। আর কর্মীরা নিজের পেট পুঁজি করতেছে, নিজের পেট চালাইবার জন্য যা ইচ্ছা তাই করতেছে। বেশি না ভাই, এই কর্মী হচ্ছে 1 থেকে 1.5 লাখ 2 লাখ। এই 1.5 লাখ 2 লাখ কর্মী কিন্তু পুরা 20 কোটি মানুষকে অস্থির করে রাখছে। এদেরকে সামাল দেওয়া যাচ্ছে না। নেতার কথা বুঝতেছে না কর্মীরা, অথবা নেতাই বুঝাইতে পারতেছে না কর্মীদেরকে তার নিজের ভীষণ কি, স্বপ্ন কি, দেশ নিয়ে কি চিন্তা করতেছে, নিশ্চয়ই বুঝাইতে পারতেছে না। শুধু ধোঁকা আর ধোঁকা। এর মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাবে কিশোরগঞ্জে পাকুন্দিয়ায়। ওইখানে কি ঘটতেছে জানেন? রাস্তা ঠিক করতেছে। রাস্তা কোনো মতো বালু ফালায়া আবার ওই ভাড়া ইট আইনা লাগাই দিতেছে, কারণ প্রধানমন্ত্রী যাবে। ওইখানে যা জিজ্ঞেস করছিল সাংবাদিক, এইটা কি করতেছেন? বৃষ্টি আসলে তো এগুলো ধুয়ে মুছা চলে যাবে, কেন এই অপচয় করতেছেন? তখন ওই কন্ট্রাক্টর উত্তর দিছে, প্রধানমন্ত্রী আইসা ঘুরা যাক, তারপরে সব ঠিক কইরা ফেলামু। চিন্তা করেন, ওই যে আগের একটা ঘটনা মনে আছে, প্রধানমন্ত্রী গেছিল, রাস্তার মধ্যে ইট বিছাইছিল, ভাড়া কইরা আইনা ইট বিছাইছিল। যখন প্রধানমন্ত্রী চইলা আইছে, আবার ওই ইট খুইলা নিয়ে চইলা গেছে। ওই একই ঘটনা। আগের ঘটনাটা তো ভাইরাল হয়েছিল, সবাই চোখে পড়ছে, কিন্তু কেউ কোনো কিছু শিক্ষা পায় নাই। কারণ ওই যে সিন্ডিকেট এতটা শক্ত ভাই, এতটা ক্ষমতাবান, উপরে কেউ কিছু করতে পারে না। কেন করে না? ওই যে স্থানীয় যে নেতা থাকে উপরে, তার সাথে লেনদেন আছে, তাকে দিয়েই কিন্তু খায়। একা কেউ খায় না, একা খাইতে পারে না। এর সাথে প্রশাসনও জড়িত আছে, তাদেরকে দিয়েই খাইতে হয়। পরশুদিন না কবে দেখলাম প্রধানমন্ত্রী যাবে, একটা সাইড রং করছে রাস্তার, ওই যে মাঝখানে যে আইল্যান্ড থাকে, এক সাইড রং করছে, আরেক সাইড রংই করে নাই। কারণ ওই সাইডটা তো চোখে দেখা যাবে না। তার মানে যা কিছু চোখের আড়ালে রাখা যায়, প্রধানমন্ত্রীর চোখের আড়ালে এরকম অনেক কিছুই হচ্ছে। আপনাকে যা দেখানো হচ্ছে শুধু রং করা মেকআপ করাই দেখানো হচ্ছে, সুন্দরটাই আপনাকে দেখানো হচ্ছে, অসুন্দরটা লুকায় রাখা হচ্ছে। কিন্তু আপনার তো জানার কথা, আপনার গোয়েন্দা বিভাগ নিশ্চয়ই আপনাকে এইসব জানাচ্ছে, আপনি কিছু করতে পারতেছেন না। এটাই আমরা কি ধৈর্য নিব? আসলে হয়েছে কি জানেন, এইসব সত্যগুলা সামনে আসলো না, এগুলো নিয়ে আলোচনা করার সময় নাই। কেন নাই? এখনো তো ভাই ওই একই প্যাচালের মধ্যে আমরা আছি। এই যে রাষ্ট্রপতি কে হবে, রাষ্ট্রপতি নির্বাচনটা কেমন হবে, এটা যে একটা ব্যয়বহুল নাটক মঞ্চস্থ হবে এই সংসদে, এই সব আলোচনা, কোনো চমক নাই। মানুষ বুঝতেছে কিন্তু সবই। তবে একটা পরিবর্তন আসছে ভাই, নেতারা যা কিছুই বলুক না কেন, প্রতিটা মানুষ বুঝা নেয়। উনি সত্য বললো না মিথ্যা বললো, কোনটা মিথ্যা কোনটা সত্য, কেন কোন কথা বলতেছে, সব মানুষ বুঝে। এই যে কয়েকদিন আগে কাদের সিদ্দিকী সাহেব বললো না,
বর্তমান সরকার ইউনূস সরকারের চেয়ে হাজার গুণে ভালো। কেন বলছে জানেন? ওর 2 দিন আগে লতিফ সিদ্দিকীর অ্যারেস্ট করছে। ওই লতিফ সিদ্দিকীর অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে ওনার ভাষা পরিবর্তন হয়ে গেছে। বর্তমান সরকার ইউনূস সরকারের চেয়ে 1000 গুণে ভালো। বুঝছেন? সবাই ভাই চামচামি করে। হ্যাঁ ভাই, সবাই কিন্তু ওই চামচামির মধ্যে আছে। আবার দেশ কিন্তু দেশের চামচামি করে। আমরা আগে চামচামি করতাম ভারতের, এখন দেখা যাচ্ছে ভারতও আমাদের চামচামি করে। যেমন আমাদের প্রধানমন্ত্রীকে বারবার দাওয়াত দেয়, স্যার আপনি চলেন আমাদের দেশে, স্যার আপনি চলেন, কিন্তু স্যার বলে না আমি যাবো না। আগে হাদির আসামিকে আমার হাতে তুলে দিতে হবে, আগে শেখ হাসিনাকে আমার হাতে তুলে দিতে হবে। এরকম একটা ন্যারেটিভ চারিদিকেই ছড়ায় গেছে। আমাদের প্রধানমন্ত্রী মুখের উপরে বলে দিছে, ওই মিয়া আমার সাথে যদি ব্যবসা করতে চাও, আমার সাথে যদি বন্ধুত্ব করতে চাও, শেখ হাসিনাকে ফেরত দাও, হাদিকে ফেরত দাও। এই যে একটা হিরো বানায় দেওয়া হয়েছে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। কিন্তু মজার ব্যাপার, আমরা বলতেছি, ওনাদের মুখে কখনো শুনছেন? ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী কিন্তু প্রেসের সামনে কথা বলছে। আমাদের প্রধানমন্ত্রীর সাথে কথা বলার শেষে কিন্তু প্রেসের মুখোমুখি হয়েছে। উনি কি তখন বলছে যে আমার কাছে হাদির আসামিকে চাইছে, আমার কাছে শেখ হাসিনারে চাইছে? ওনাদের কারো মুখে কিন্তু শুনেন নাই। ভারত থেকেও কিন্তু এমন কোনো কথা বলে নাই। এগুলো আমাদের তৈরি বয়ান। হ্যাঁ, আমরা এমন একটা বয়ান তৈরি করছি, আমাদের প্রধানমন্ত্রীকে আমরা হিরো বানাইছি। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা এমন একটা জায়গায় যায় দাঁড়াইছে, এখন প্রধানমন্ত্রী ভারতে যাবে কি যাবে না এটা নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ বলে যাবে না যতক্ষণ পর্যন্ত তাদের ফেরত না দিবে। কিন্তু আমি এইটুক বলতে পারি ভাই, যাবে, নিশ্চয়ই যাবে, খুব অল্প সময়ের মধ্যেই দেখবেন যাবে। তবে যাওয়ার আগে যদি ওনাদের সঙ্গে ফাইনাল কইরা নিত তিস্তার কি হবে, তিস্তার সেই পানি বন্টনের ব্যাপারটা যদি আলাপ কইরা নিত, এই সিগন্যালটা যদি আগে নিয়ে নিত যে ভাই আমি যাইতে পারি, আগে পানি দিবেন কিনা সেটা বলেন, ওইখানে যায় যদি আলাপ কইরা খালি হাতে ফেরত আসে, তাহলে কিন্তু আবার সমালোচনায় পড়বে, ভয়াবহ সমালোচনায় পড়বে। কিছুই যদি নিয়ে না আসতে পারে, হাদির আসামিকে অথবা শেখ হাসিনাকে অথবা তিস্তার পানি, কিছু একটা তো আনতে পারবে। এই তিনটার একটাও যদি না আনতে পারেন, বেজ্জতি হওয়ার সম্ভাবনা আছে। যার জন্য নাহিদ ইসলাম বলছে আমাদের প্রধানমন্ত্রী ভারতে যাওয়ার দরকার নাই। আসলে ভাই আমিও বলবো, আগে আলাপ করেন ভাই, আমার এই শর্তগুলো মানবেন কিনা। ওইখানে যায় আবার চা পান খাওয়া বিদায় করবেন, সেটা হবে না। সেটা হইলে আমার দেশে আমি বেজ্জতি হয়ে যাবো। এই প্রশ্নটা তাদের কাছে রাখেন এবং আগে ফাইনাল করেন কথাবার্তা, তারপরে যান। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিয়ে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।